নমস্কার। গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। গল্পের জংশনের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা একখানি ছোট্ট গল্প, যুগান্তর। তাহলে গল্পটি শুরু করা যাক। ব্যাপারটা ঘটেছিল আমাদের হায়ারলির ফল বেরোনোর ঠিক পরে। পরীক্ষার আগে 2-3 দিন ধরে না খেয়ে না ঘুমিয়ে এত পড়লাম, অথচ ফল বেরোলো দেখলাম ইংরেজিতে 12, বাংলায় 29, আর অঙ্কের কথা নাইবা বললাম। তাই দেখি শুধু বাড়ির লোকেদের কেন, আমার নিজের সুষ্ঠু চক্ষু স্থির। শেষ পর্যন্ত বাড়িতে একরকম টেকা দায় হলো। আমার বন্ধু গুপিরও সেই একই অবস্থা। ওর বাবা এক কাঠি বাড়িয়েই, ক্লাবে নাম কাটিয়ে টাটিয়ে মাও তরগান কেড়ে নিয়ে একাকার করলেন। সন্ধ্যাবেলায় গুপি এসে বলল, জানিস মানোয়ারি জেটি থেকে একটা মালবোঝাই জাহাজ আন্দামান যাচ্ছে আজ। আমার হাত থেকে পেন্সিলটা পড়ে গেল, বুকের ভিতরটা কেমন ধক করে জ্বলে উঠল। বললাম, কে বলেছে? গুপি বলল, মামাদের অফিস থেকে মালবোঝাইয়ের পারমিট করিয়েছে। আজ রাত 2টোয় জোয়ারের সঙ্গে সঙ্গে ভেসে পড়বে। বললাম, ডায়মন্ড হারবারের কাছেই ওপার দেখা যায় না? আরেকটু এগোলে না জানি কেমন। গুপি বলল, যাবি নাকি বাকি জীবনটা রোজ বিকেলে অঙ্গ কষে কাটাবি? পেন্সিলটা তুলে জানলা দিয়ে বাইরে ফেলে দিলাম। পয়সা কড়ি তো নেই, তারা নেবে কেন? গুপি বলল, পয়সা কেন দেব? অন্ধকারে গা ঢাকা দিয়ে একসময় চড়ে বসে থাকবো। মেলা জেলেডিঙি রয়েছে, তারা কোনো অসুবিধে হবে না। তারপর লাইফ বোটের ক্যাম্বিসের ঢাকনির তলায় লুকিয়ে থাকতে হয়। তারপর জাহাজ একেবারে সমুদ্র গিয়ে পড়লেই হলো। ওরও ফেরবার নিয়ম নেই, আমাদেরও নাম্বার উপায় থাকবে না। যাবি তো চল, আজ রাত 12টায় এসপ্ল্যানেডে তোর জন্য অপেক্ষা করব। চোখের সামনে যেন দেখতে পেলাম আন্দামানে ঝিনুক দিয়ে বাঁধানো রাস্তার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে সবুজ টিয়া পাখি উড়ে যাচ্ছে, আর মাথার উপর ঘেরা নীল আকাশ ঝাঝা করছে। দূরে সুন্দরী গাছের বন থেকে সারি সারি কালো হাতি বিরাট বিরাট গাছের গুড়ি মাথা দিয়ে ঠেলে নিয়ে আসছে। বললাম, বেশ, তাই হবে। তারপর যে কত বুদ্ধি করে রাত 12টায় সেখানে গিয়ে গুপির সঙ্গে জুটলাম, সে আর কি বলবো। সঙ্গে একটা শার্ট, প্যান্ট, তোয়ালে আর একটা টর্চ ছাড়া আর কিছু নেই। রাতে খাবার সময় ওই পুরনো কথা নিয়ে আবার একচোট হয়ে গেছে। বাড়িতে থাকবার আর আমার একটু ইচ্ছে নেই। আর গুপির কথা তো ছেড়েই দিলাম, সে কোনোদিনই বাড়িতে থাকতে চায় না। গঙ্গার দিকেই যাচ্ছিলাম, অনেকটা এগিয়েছি। লাট সাহেবের বাড়ির গেটটা পেরিয়ে আরো খানিকটা গিয়েছি। এমন সময় দেখি ক্যালকাটা গ্রাউন্ডের পাশে ইডেন গার্ডেনের সামনে দিয়ে একটা প্রকাণ্ড 4 ঘোড়ার গাড়ি আসছে। আমরা তো অবাক, জন্মে কখনো 4 ঘোড়ার গাড়ি দেখিনি। কলকাতা শহরে আবার 4 ঘোড়ার গাড়ি যে আছে তাই তো জানতাম না। তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে গেলাম। দূর থেকে দেখতে পাচ্ছিলাম 4টে কালো কুচকুচে দত্তের মতো বিরাট ঘোড়া। তাদের সাজগোজ তারার আলোয় জল জল করছে। ঘাড়গুলো ধনুকের মতো বাঁকা, মাঝে মাঝে মাথা ঝাড়া দিচ্ছে, নাক দিয়ে ফর ফর আওয়াজ করছে। ঝন ঝন চেন বক্স বেজে উঠছে। ঘোড়াটা খুব দূর থেকে মাঝে মাঝে স্পার্ক দিচ্ছে, না দেখলে ভাবাই যায় না। গাড়িটা ততক্ষণে ইডেন গার্ডেনের পাশ দিয়ে বাঁ হাতে ঘুরে অ্যাসেম্বলি হাউসের দিকে বেঁকেছে। ওইখানে সারাদিন মিস্ত্রিরা কাজ করছে। পথে 2-একটা ইট পাটকেল পড়ে থাকবে হয়তো। তাতেই হোঁচট খেয়ে সামনের দিককার একটা ঘোড়ার পা থেকে
নালটা খুলে গিয়ে সাই সাই করে অন্ধকারের মধ্যে একটা ভাঙা চক্র এঁকে কতগুলো ঝোপঝাড়ের মধ্যে গিয়ে পড়ল। খানিকটা খুঁড়ের খটাখট, চেনের ঝমাঝম শব্দ করে আরো হাত বাড়ো এগিয়ে এসে বিশাল গাড়িটা থেমে গেল। ততক্ষণে আমরা দুজনে একেবারে কাছের গোড়ায় এসে পৌঁছেছি। দেখি গাড়ির পিছন থেকে 4 জন সবুজ পোশাক পরা, কোমরে সোনালি বেলটাটা সই নেমে পড়েছে। ছুটে গিয়ে 4টে ঘোড়ার মুখে লাগাম কষে ধরেছে। সামনের দিকে ডান হাতের ঘোড়াটার চোখে সাদা দেখা যাচ্ছে। আকাশের দিকে মাথা তুলে সে একবার ভীষণ জোরে চি করে ডেকে উঠল। সেই শব্দ চারিদিকে গম গম করতে লাগলো। গাড়ির মধ্যে থেকে একজন লম্বা চওড়া লোক নেমে পড়ল। বোধ হয় ওরা কোনো থিয়েটার পার্টির লোক, কোনো বিদেশি জাহাজে অভিনয় করে ফিরছিল। কারণ লোকটা দেখলাম রাজার মতো পোশাক পরা, কিং খাবের মখমলের জোব্বা পাজামা, গলায় মুক্তোর মালা, কানে হিরে, আর সে কি ফর্সা সুন্দর দেখতে। মাথায় মনে হলো 7 ফুট লম্বা। রাজা সাজবার মতো চেহারা বটে। ততক্ষণে সবাই মিলে অন্ধকারের মধ্যেই নলটাকে খুঁজছে। আমাদের দিকে কারোর লক্ষ্যই নেই। আমি টপ করে থলি থেকে টর্চটা বের করে টিপতেই দেখি ওই তো ঝোপের গোড়ায় নালটা পড়ে আছে, রূপোর মতো ঝকঝক করছে। গুপি ছুটে গিয়ে সেটি হাতে করে তুলে নিল। তখনও একেবারে গরম হয়ে আছে। নাল হাতে ওদের কাছে গেলাম। এতক্ষণে আমাদের দিকে ওদের চোখ পড়ল। কোথায় পেলি বা? ওইখানে ঝোপের গোড়ায়। গুপি ঝোপটা দেখিয়ে দিল। বাহ, বড় আলোখানি তো বা। ওরাই দিয়েছে বোধ হয়। তাহলে আর একটু দয়া করে ওইদিকে কোথায় কামারের দোকান আছে বলে দে দেখিনি। ওটি না লাগালে তো আর যাওয়া যাবে না। আমি ভেবাচেকে খেয়ে গুপির দিকে তাকালাম। কামার কোথায় পাবো? গুপি বললে, চলুন, আগে একটা সাইকেল মেরামতের দোকান আছে, তাদের আমি চিনি, তারা করে দিতে পারবে মনে হচ্ছে। তাহলে ওঠ বাপ, ওঠ, আর সময় নেই। দুজনে গাড়ির মধ্যে ভদ্রলোকটির পাশে উঠে বসলাম। মখমলের সব গদি। থিয়েটারের লোকেরা বেশ আছে, আর ভুরভুর করছে আতরের তামাকের গন্ধ। ভদ্রলোকের সঙ্গে মেলা দলিলপত্র রয়েছে দেখলাম। গুপি পাতলিয়ে দিল, বাই ঘুরে ডালহৌসি স্কোরের দিকে পথ। আস্তে আস্তে চললাম। ঘোড়ার পায়ে ব্যথা লাগে। ছোট্ট গলির মধ্যে দোকান। অত বড় 4 ঘোড়ার গাড়ি তার মধ্যে ঢুকবে না। ঢুকলেও আর ঘোরাঘুরি করবার উপায় থাকবে না। ভদ্রলোক কেবলই তাড়া দিতে লাগলেন। দেরি করলে নাকি নন্দকুমার নামের একটা মানুষের প্রাণ যাবে। তখন গুপি নাল হাতে লাফ দিয়ে নেমে পড়ে বলল, এইখানেই দাঁড়ান, আমি গিয়ে যন্ত্রপাতি শুদ্ধ শম্ভুকে ডেকে আনি। তুই আয় আমার সঙ্গে। অকথা দুজনেই নামলাম। শম্ভুকে ঠেঙিয়ে তুলতে একটু দেরি হলো। তারপর প্রথমটা কিছুতেই বিশ্বাস করে না। 4 ঘোড়ার গাড়ি আবার কি? এ তল্লাটে কোথাও 4 ঘোড়ার গাড়ি হয় না। একটা 4 ঠ্যাংওয়ালা ঘোড়াই দেখতে পাওয়া যায় না, তা আবার 4টে ঘোড়া এক গাড়িতে। শেষটা ঘোড়ার নালটা দেখে একেবারে থ। এই এত বড় নাল হয় কখনো ঘোড়ার? হাতি নয় তো? হাতির পায়ে আমি নাল লাগাতে পারবো না গুপি দাদা, এই বলে দিলাম। আমরা বুঝিয়ে বললাম, চলো না, গিয়ে নিজের চোখেই দেখবে। এত প্রকাণ্ড ঘোড়া দেখলেই বা কোথায় যে এত বড় নাল দেখব? চলো, তোমার লোহাটোয়া নিয়ে চলো এবার। এদের খুব তাড়াতাড়ি আছে, দেরি করলে কার যেন প্রাণ নিয়ে টানাটানি হবে। মেলা কাগজপত্র নিয়ে চলেছেন, চলো। নাও ধরো, নালটাও তোমার যন্ত্রের বাক্সে রাখো, ভারী আছে। শম্ভু জিনিসপত্র গুছিয়ে নিল। বড় ঘোড়া যে হয় না
তা বলছি না। ফতেপুর সিকরি গিয়ে আকবরের ঘোড়ার যে বিরাট নাল দেখে এসেছি, তারপরে আর কি বলি। কথা বলতে বলতে গলির মুখে এসে পড়েছি, কিন্তু কোথায় 4 ঘোড়ার গাড়ি? চারিদিকে চুপচাপ থমথম করছে। পথে ভালো আলো নেই, একটা মানুষ নেই, কুকুর নেই, বিড়ালও নেই, কিচ্ছু নেই। ডাইনে বাঁয়ে দুদিকে যত দূর চোখ যায় তাকিয়ে দেখলাম, কোথাও কিচ্ছু দেখতে পেলাম না। রাস্তার আলোর কাছে গিয়ে কি মনে করে শম্ভু যন্ত্রপাতির বাক্সটা খুলে নালটা বের করতে গিয়ে দেখে বাক্সের মধ্যে নালও নেই। তখন শম্ভু ফ্যাকাশে মুখে আমাদের দিকে চেয়ে বলল, ও গাড়ি আরো অনেকে দেখেছে, কিন্তু বেশিক্ষণ থাকে না। ওই হলো রাজা বাহাদুর মহারাজ, নন্দকুমারের প্রাণ বাঁচাতে চেয়েছিল, কিন্তু সময়কালে পৌঁছতে পারেনি। তোমরা তাই দেখেছ বলে আমাদের একরকম টানতে টানতে ওই বাড়ি নিয়ে গেল। পরদিন সকালে যে যার বাড়ি ফিরে গেলাম। গুপি আর জাহাজের কথা তুলল না। গল্পটি এখানেই শেষ হলো। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।